আমি রঞ্জন, আর তোমরা দেখছো রঞ্জন একাডেমি। রঞ্জন একাডেমির নতুন একটি প্রশ্নোত্তর সিরিজে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। তো আজকে 13 তারিখ, অর্থাৎ 13/2/2026, আজকে ইন্টারভিউয়ের শেষ দিন ছিল। আজকে দক্ষিণ দিনাজপুরে ইন্টারভিউ হলো। তো আজকের ইন্টারভিউয়ের কিছু প্রশ্নোত্তর নিয়ে আমি চলে এসেছি। আজকে যে প্রশ্নোত্তরগুলো করা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে এখন একটু বিস্তারিত আলোচনা হবে। যাই হোক, আজকের প্রশ্নোত্তরগুলো বেশিরভাগটাই টেক্সট বুক রিলেটেড আছে। আমাদের প্রাইমারি 1 থেকে 5 অবধি যেসব বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে বেশিরভাগ প্রশ্নোত্তরগুলো কিন্তু করা হয়েছে। অতএব তোমাদের প্রত্যেককেই কিন্তু এই 1 থেকে 5-এর বইগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে? তো প্রথমেই চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বাংলা থেকে। নৌকাযাত্রা কার লেখা? তো আমরা জানি প্রত্যেকেই নৌকাযাত্রা কবিতা, এই লেখাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে প্রশ্ন সহজ পাঠ থেকে, আদ্যনাথ বাবুর মেয়ের নাম কি বা আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? তো আমরা প্রত্যেকেই যারা যারা পড়েছি প্রত্যেকেই জানি আদ্যনাথ বাবুর মেয়ের নাম শ্যামা। তারপরের প্রশ্ন হচ্ছে, বোম্বাগড়ের রাজা কার লেখা? বোম্বাগড়ের রাজা কার লেখা? এটি বিখ্যাত কথা সাহিত্যিক, শিশু সাহিত্যিক যেই বলা হোক না কেন, সুকুমার রায়ের লেখা। তারপরে 4 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? তো আমরা এটা প্রত্যেকেই জানি, কমলাকান্ত ছিল কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরে প্রশ্ন, কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের নাম কি? তো কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের মাসি ইত্যাদি। তো আজকে এই বাংলা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, কোশ্চেনগুলো কিন্তু অনেকবার আগেও করা হয়েছিল, রিপিট হয়েছে, ঠিক আছে? তো তোমরা যদি প্রত্যেকটা ডেটের প্রশ্নপত্রগুলি যদি ফলো করো তাহলে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দুবার করেও ধরা হচ্ছে, অনেক প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। তারপরে প্রশ্ন ভূগোল ও ইতিহাস থেকে, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক দিয়ে ধরতে গেলে দক্ষিণ 24 পরগনা। আর যদি বলা হয় যে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম জেলা, তাহলে কিন্তু উত্তর 24 পরগনা, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে, মৃতের শহর কাকে বলা হয়? তো মৃতের শহর কিন্তু বারাণসীকে বলা হয়। এছাড়াও মৃতের যদি স্তূপ বলা হয়, মৃতের স্তূপ বললে মহেঞ্জোদারোকে বলা হয়, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু কি ধরছে সেই হিসেবে আমাদের উত্তর দিতে হবে। যদি মৃতের শহর বলে তাহলে বারাণসী, আর যদি বলা হয় মৃতের স্তূপ তাহলে কিন্তু মহেঞ্জোদারো, ঠিক আছে? তারপরে প্রশ্ন, বাবর কোন বংশের রাজা ছিলেন? তো বাবর কিন্তু মুঘল বংশের রাজা ছিলেন, ঠিক আছে? মুঘল বংশের রাজা ছিলেন বাবর। তারপরে প্রশ্ন হচ্ছে, গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন? তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে ফিরে আসেন? 1915 সালে, 1915 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে, পাল বংশের শেষ রাজা কে? পাল বংশের শেষ রাজা হচ্ছেন মদন পাল। আর পাল বংশের যদি বলা হয় প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু তখন গোপাল পাল বলতে হবে। যাই হোক, তারপরে কিন্তু প্রশ্ন ছিল স্বাস্থ্য বিজ্ঞান এবং পরিবেশের উপর। তো প্রথমেই বলা হয়েছে ব্রাহ্মী শাক কী কী উপকার করে, অর্থাৎ ব্রাহ্মী শাক খেলে আমাদের কী উপকার হয়? তো ব্রাহ্মী শাক খেলে আমরা প্রথমেই যেটা জানি, ব্রাহ্মী শাক কিন্তু বুদ্ধির জন্য খুব ভালো, স্মৃতিশক্তি বাড়ায় যেটা। তারপরে হচ্ছে শরীরের রক্ত বাড়ায় আর হজমে সাহায্য করে। তারপরের প্রশ্ন 14 নম্বর, কাঁচা কলা ও পেঁপের উপকারিতা কী? অর্থাৎ কাঁচা কলা এবং পেঁপের উপকারিতা কী? তো কাঁচা কলা এবং পেঁপে খুব ভালো হজমে সাহায্য করে, ভিটামিন এবং পুষ্টি যোগায়। তো যাই হোক, এদের প্রধান উপকারিতা হচ্ছে হজমে সাহায্য করা। তারপরে প্রশ্ন, আইসিডিএসের পূর্ণ নাম কি বা আইসিডিএসের ফুল ফর্ম কি? তো আইসিডিএসের ফুল ফর্ম হচ্ছে আই ফর ইন্টিগ্রেটেড, সি ফর চাইল্ড, ডি ফর ডেভেলপমেন্ট এবং এস ফর সার্ভিসেস, ঠিক আছে? তাহলে পুরো ফুল ফর্মটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তারপরে প্রশ্ন হচ্ছে, জ্যামিতি শেখার উদ্দেশ্য কী? অর্থাৎ বাচ্চারা জ্যামিতি কেন শিখবে? তাহলে এই জ্যামিতি শেখার উদ্দেশ্য হচ্ছে কোনো বস্তুর আকার, আয়তন, সঠিক মাপ ও যুক্তিবোধ শেখা। অর্থাৎ জ্যামিতির মাধ্যমে আমরা কোনো বস্তুর আকার, আয়তন সম্পর্কে সঠিক মাপ জানতে পারি। তারপরে প্রশ্ন 17 নম্বর প্রশ্ন হচ্ছে, চতুর্থ শ্রেণীর আমাদের বই, এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? তো এই বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ কিন্তু করেছেন
সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায় এবং হীরাব্রত ঘোষ। সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায় এবং হীরাব্রত ঘোষ। তো আমাদের বইগুলো থেকেও কিন্তু প্রচ্ছদ অলঙ্করণগুলো সমস্তটাই দেখে যেতে হবে। যদি তোমাদের এই বিষয়ে ভিডিও লাগে কমেন্ট করবে, আমি প্রচ্ছদ অলঙ্করণের একদম বই এবং পিডিএফ পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব। আর এই ভিডিওগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেকটা পিডিএফ দিয়ে দেব। রাত্রি 9টার দিকে পিডিএফ আপলোড হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওর পিডিএফ কিন্তু রাত্রি 9টার দিকে আপলোড হবে। আর ভিডিও প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 6টার মধ্যেই আসবে। যাই হোক, তারপরে ব্যাকরণ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল, 18 নম্বর প্রশ্ন, যে যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ কয়টি ও কি কি? তো যৌগিক স্বরবর্ণ কি কি? দুটি হচ্ছে, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, ঠিক আছে? আবার এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? তো মৌলিক স্বরধ্বনি কয়টি যদি বলে তখন কিন্তু মৌলিক স্বরধ্বনি 7টি হবে। সেটি হচ্ছে ই, এ, এ, ও, তারপরে হচ্ছে অ, উ, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়ে যদি তোমাদের ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করবে, আমি দিয়ে দেবো পুরোটাই। আর আজকের এই কিছুটা আমি প্রশ্ন উত্তর কিন্তু জোগাড় করেছি, আরও কিছু প্রশ্ন উত্তর জোগাড় করেছি, তো পিডিএফ এখনও তৈরি করা হয়নি। পিডিএফটা তৈরি হয়ে গেলে আমি আবার কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিও, এখনকার ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো লাগলে অবশ্যই লাইকটা করে যাবে এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ, ভালো থেকো আর নিজেদের প্রিপারেশন নিতে থেকো।